ডিয়ার লার্নার্স, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমরা ইতিমধ্যে তোমরা জেনেছো আমরা মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারের উপর একটা লেকচার সম্পন্ন করেছি, যেখানে আমরা জি এর মানের তারতম্যের কারণ পর্যন্ত দেখিয়েছিলাম এবং আহ্নিক গতির জন্য যে জি এর মান পরিবর্তন হয় সেই পরিবর্তনের একটা সমীকরণ বের করেছিলাম, যেটা ছিল জি ল্যামডা সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা ধরনের একটা সমীকরণ ছিল। আজকে আমরা দেখব এই যে আমরা জানি মহাকর্ষীয় বিভব কি, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কি, এগুলো সম্পর্কে এবং আমরা এলিমেন্টারি বা প্রাথমিক ধারণাগুলো লাভ করার চেষ্টা করব। প্রথমে আসি, মহাকর্ষীয় ক্ষেত্র কাকে বলে? মহাকর্ষীয় ক্ষেত্র কোন বস্তুর চারপাশে যে অঞ্চল ব্যাপী এর প্রভাব বজায় থাকে, অর্থাৎ কোন বস্তু স্থাপন করলে সেটি আকর্ষণ বল অনুভব করে, তাকে আমরা বলি মহাকর্ষীয় ক্ষেত্র। তাহলে আমরা কিভাবে লিখবো? কোন বস্তুর চারপাশে যে অঞ্চল ব্যাপী এর প্রভাব বজায় থাকে, অর্থাৎ অন্য কোন বস্তু স্থাপন করলে সেটি আকর্ষণ বল অনুভব করে, তাকে মহাকর্ষীয় ক্ষেত্র বলে। এই সংজ্ঞাটা আমাদের একটু জানা থাকতে হবে। প্লিজ তোমরা একটু সংজ্ঞাটা লিখে নাও। মহাকর্ষীয় ক্ষেত্র জানার পর আমাদেরকে এই পর্যায়ে জানতে হবে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কাকে বলে। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে একটি একক ভরের বস্তু স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে বলা হয় মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। তাহলে খুবই সোজা, মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে একটি একক ভরের বস্তু স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বলে। ই দ্বারা প্রকাশ করা হয়, আমরা লিখি ই সমান জি এম বাই আর স্কোয়ার। আমি এখানে জি এম এম 1 লিখতে পারি, মানে এক একবারে বস্তু স্থাপন করলে যে বল আমরা তাকে বলি মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। আমরা দেখতে পাচ্ছি এটা একটা কি রাশি, মনে রাখতে হবে এটা ভেক্টর রাশি। তাহলে এই মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য যদি আমাদেরকে একাধিক বের করতে হয়, এক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে এটা ভেক্টর রাশি, আমাদেরকে ভেক্টর ল ব্যবহার করতে হবে, প্রয়োগ করতে হবে। এরপর যে আমরা দেখব মহাকর্ষীয় বিভব কাকে বলে। মহাকর্ষীয় বিভব
মহাকর্ষ বিভবের সংজ্ঞাটা তোমরা একটু শুনে নাও। মহাকর্ষ বিভব হচ্ছে একটি একক ভরের বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে আনতে, অর্থাৎ মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে হতে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে একটি একক ভরের বস্তুকে আনতে যে কাজ করতে হবে তাকে বলা হচ্ছে মহাকর্ষীয় বিভব। তাহলে মহাকর্ষীয় বিভব মানে একটা ওয়ার্ক ডান বা কাজের ধারণা দিচ্ছে। তাহলে মহাকর্ষীয় বিভব সমান আমরা লিখি ভি সমান, এটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়, ভি সমান হচ্ছে মাইনাস gm/r। এই জিনিসটা দেখা তোমরা এখন প্রশ্ন করতে পারো স্যার এই সমীকরণটা কিভাবে আসছে। আমরা তোমাদেরকে একটা আইডিয়া দিতে পারি এই সমীকরণটা কিভাবে আসছে। দেখে আমরা প্রতিপাদনটা একটু দেখার চেষ্টা করি। প্রতিপাদনটা আমরা দেখবো আসলে আইডিয়াটা বেটার হওয়ার জন্য আমরা দেখবো। ধরলাম একটা এখানে এম্বরের বস্তু অবস্থিত, তার থেকে আর দূরত্বে এখানে একটা বস্তু একক ভরের বস্তু স্থাপিত আছে। এই একক ভরের বস্তুটাকে আমি মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে আনতে যে কাজ করতে হবে, ধরলাম আমি আর দূরত্ব অবস্থিত, এটাকে dr ক্ষুদ্রাতি ক্ষুদ্র দূরত্ব সরিয়ে এই যেখানে আনবো dr, এইখানে আনবো। এখানে আনলে আমাকে কি কাজ কত সেটা বের করবো আমরা ওয়ার্ক ডানের সূত্র দিয়ে, W সমান Fs cos θ এই সূত্র ব্যবহার করে আমরা dr ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ সরানোর জন্য কৃত কাজ বের করবো। এরপরে এই কৃত কাজের সাপেক্ষে আমরা অসীম থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে অর্থাৎ ইনফিনিটি টু r এই লিমিটের মধ্যে আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে আমরা টোটাল ওয়ার্ক ডান পেয়ে যাব। এটাই হবে মহাকর্ষীয় বিভবের রাশি মালা। তাহলে এখন আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে আমরা বললাম এখানে যখন ছিল তখন এই যে প্রযুক্ত বলটা ছিল F সমান gmm1/r²। যখন এই বিন্দুতে বস্তুটা অবস্থিত ছিল তখন আমাদের বলটা ছিল F সমান gm1/r²। এখন আমরা এই বিন্দু থেকে বস্তুটাকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র দূরত্ব dr সরিয়ে যদি আমি b বিন্দুতে আনতে চাই তাহলে কৃত কাজ কত হবে? তোমরা নিশ্চয়ই জানো কৃত কাজ বের করার জন্য আমরা একটাই সূত্র জানি, সেটা হচ্ছে কি W সমান Fs cos θ। অলওয়েজ মনে রাখবো W সমান Fs cos θ। এই Fs cos θ থেকেই অন্যগুলো আসে। তাহলে এখানে F তো আমরা জানি, আর S হচ্ছে কোনটা? এই যে dr। তাহলে cos লিখতে হবে। তোমরা কি আমাকে বলতে পারো এই থিটার মান কত হবে? কারণ এখানে দেখো এই F টা কিন্তু ক্রিয়া করছে কোন দিকে? এই দিকে। আর আমি dr ক্ষুদ্রাতি ক্ষুদ্র দূরত্ব সরাচ্ছি কিন্তু ওই F এর দিকে, অর্থাৎ এখানে সরণটা হচ্ছে বলের দিকে, অর্থাৎ সরণ এবং বলের মধ্যবর্তী কোণ 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ FDR। এখন আমি যদি টোটাল ওয়ার্ক ডান পেতে চাই, অর্থাৎ dw যদি আমি ইন্টিগ্রেশন করি 0 to w, এটা হচ্ছে এই কৃত কাজটাকে তখন আমি বলবো মহাকর্ষীয় বিভব। তাহলে যদি আমি ইন্টিগ্রেশন করি, এখানে আমি বলেছি মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে হতে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে আন্তরিক কাজ মানে ইনফিনিটি টু r। তাহলে আমি এখানে লিখব FDR। এটাকে ইন্টিগ্রেশন করলে যে রেজাল্টটা পাওয়া যাবে সেটাই হচ্ছে মহাকর্ষীয় বিভবের রাশিমালা। এই পর্যায়ে আমরা একটা ইন্টিগ্রেশনটা করার চেষ্টা করব। এখানে এটাই হচ্ছে তোমার মূল আইডিয়া। এখানে এই যে থিটা মানটা আমাদের একটু ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে দেখি আমি যদি ইন্টিগ্রেশনটা করি কি আসে। ইন্টিগ্রেশনটা করলে আমি v সমান লিখলাম, এরপর আমরা দেখতে পাচ্ছি f এর মান বসাই দিব gm/r² ইনটু dr ইনফিনিটি টু r মানে অসীম থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে আনবো। তাহলে আমি যদি লিখি gm টাকে বাইরে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন করলাম ইনফিনিটি টু r -2dr। তাহলে আমরা জানি ইন্টিগ্রেশন অফ x টু দ্য পাওয়ার n dx এর সূত্র হচ্ছে সমান হচ্ছে x টু দ্য পাওয়ার n+1/n+1। সেই হিসেবে যদি আমি লিখি তাহলে দাঁড়াচ্ছে r টু দ্য পাওয়ার -2+1/-2+1 আর লিমিট থাকবে ইনফিনিটি টু r। এখানে আমার ওয়ার্ক ডান। দেখো এখন যদি আমরা এখানে কাজ করি, কাজ করার পর আমরা দেখতে পাচ্ছি একটু মাইনাস আসছে, সেখানে gm রেখে দিলাম
লিখে দেওয়ার পর আমি যদি এখানে তোমরা দেখতে পাচ্ছ r টু দ্য পাওয়ার -1 আসবে, r টু দ্য পাওয়ার -1 মানে হচ্ছে r টু দ্য 1/r। আমি যদি বাই ইনফিনিটি বসাই 1/∞ মাইনাস সরি 1 r মাইনাস 1/∞ যদি বসাই, আমরা জানি 1/∞ মানে 0, অতএব v সমান দাঁড়াচ্ছে হলো -gm/r। এই রাশিমালাটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। এই পর্যায়ে এই জিনিসটা দেখার পরে আমরা দেখব মুক্তিবেগের যে একটা আইডিয়া আমাদের দেওয়া হয়, সেই মুক্তিবেগ সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব এবং মুক্তিবেগের একটা কার্যকরী রাশিমালা আজকে আমরা বের করব। মুক্তিবেগ কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো। তোমরা অলরেডি যারা সেকেন্ড ইয়ারে আছো এবং ফার্স্ট ইয়ারে যারা আছো, অর্থাৎ যারা এখন বর্তমানে ইন্টারমিডিয়েট পড়ুয়া, তারা এই মুক্তিবেগের সংজ্ঞা শিখে এসেছো। মুক্তিবেগ কাকে বলে? আমরা বলি সর্বনিম্ন যে বেগে কোনো বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে সেটা পৃথিবীতে ফিরে আসবে না, সেই বেগটাকে বলা হয় মুক্তিবেগ। অনেকে এটাকে সর্বাপেক্ষাও বলে, কিন্তু আমি বলবো সর্বাপেক্ষা যদি বলা হয় তাহলে একটা মিনিমাম বেগের চেয়েও বেশি বেগে আমি নিক্ষেপ করলে সেটা উপরে চলে যাবে। কিন্তু মিনিমামের চেয়ে নিচে, অর্থাৎ এই মিনিমাম বেগের চেয়েও যদি নিচে কম বেগে নিক্ষেপ করা হয় সেটা তাহলে এই পৃথিবীর অভিকর্ষ বলকে ছাড়িয়ে পড়ে যেতে পারবে না। সেজন্য আমি লিখবো এভাবে, সর্বনিম্ন যে বেগে কোন বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তা আর পৃথিবীতে ফিরে আসে না, তাকে মুক্তিবেগ বলা হয়। মানে মুক্তিবেগটা হচ্ছে আসলে এমন বেগ যে বেগে আমরা কোনো বস্তুকে পৃথিবীর অভিকর্ষ বল থেকে মুক্ত করে দেব, এই বেগটাকে আমরা বলছি মুক্তিবেগ। তোমরা নিশ্চয়ই জানো, অলরেডি মুখস্থ করেছো, পৃথিবীর ক্ষেত্রে এই মুক্তিবেগের মান হচ্ছে 11.2 কিলোমিটার/সেকেন্ড। মানে 1 সেকেন্ডে প্রায় যদি 12 কিলোমিটার বেগে আমরা একটা বস্তুকে খাড়া উপরে দিকে নিক্ষেপ করি, তাহলে সেটা পৃথিবীর অভিকর্ষ বলকে ছাড়িয়ে উপরে চলে যাবে, তার পৃথিবীতে ফিরে আসবে। তাহলে এই সংখ্যাটা লেখার পর আমরা এখন তার গাণিতিক প্রকাশ বা তার জন্য একটা সমীকরণ বের করার চেষ্টা করব। সেই সমীকরণ বের করার ফিলোসফিটা, প্রসিডিউরটা ইতোমধ্যে আমরা মহাকর্ষ বিভব নির্ণয়ের ক্ষেত্রে দেখিয়েছি, অনেকটা সেম। তবে এখানে একটা বিষয় তোমাদের অবশ্যই ভালো করে মনে রাখতে হবে, একটা বস্তুকে যদি আমরা পৃথিবীর মহাকর্ষ বলের বিরুদ্ধে উপরের দিকে নিতে চাই, তাহলে মহাকর্ষ বলের বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে, অর্থাৎ বস্তুর উপর কাজ করতে হবে বাহির থেকে বল দিয়ে। এই জিনিসটা মনে রাখতে হবে। এটা যদি তোমরা ভুলে যাও তাহলে তোমাদের সমীকরণ ডিটারমিনেশনে ভুল হবে। আসো আমরা দেখার চেষ্টা করি সমীকরণটা কেমন, গাণিতিক সমীকরণ। গাণিতিক সমীকরণটা একটু বুঝবো আমরা। এর আগে একটা যেভাবে বলেছিলাম, ধরলাম এটা হচ্ছে একটা অ্যাম্বুলের বস্তু, তার থেকে আর দূরে ধরলাম এখানে এই বিন্দুতে একটা বস্তু অবস্থিত, ধরলাম এই বস্তুটার বল হচ্ছে ছোট হাতের। এই বস্তুকে আমরা কি করবো, ক্ষুদ্রাতিক্ষুদ্র দূরত্ব ডি আর সরিয়ে বি বিন্দুতে নিয়ে যাব। তাহলে আমরা পলিসি খুবই ভেরি ইজি, সেটা হলো এ থেকে বি তে নিতে কৃত কাজ বের করবো। সে এ থেকে অসীমে অর্থাৎ আর থেকে ইনফিনিটি দূরত্বে নিতে কৃত কাজ বের করবো ইন্টিগ্রেশনের মাধ্যমে। তাহলে যে সমীকরণটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের মুক্তিবেগের রাশিমালা। তাহলে এখন আমরা এখানে এই অবস্থায় এই ছোট হাতের এবং বড় হাতের এর মধ্যে যে বলটা ক্রিয়া করতেছে সেই বলটা আমরা লিখবো F = G m n/r²।
ডেফিনেটলি এই বলের দিক হচ্ছে ঠিক বরাবর, এটা হচ্ছে এফ এর দিক, মাইন্ড এটা হলো এফ এর দিক। এখন আমরা বস্তুটাকে এ থেকে বি তে নিয়ে যেতে বাহির থেকে একটা বল প্রয়োগ করতে হবে, যেটা মান সমান হবে কিন্তু দিক হবে বিপরীত। মানে এখানে আমার এই যে এটাকে আমি এফ প্রাইম লিখতে পারি। তোমরা সাধারণত তোমার বইয়ে দেখবে এখানে কাজের সুবিধাতে তারা এই পাশের বলটাকে মাইনাস ধরছে, ডিরেকশনটাকে মানে এই ডিরেকশনটাকে মাইনাস ধরা হয়েছে, আর এর বিপরীত যে ডিরেকশন এটাকে প্লাস ধরা হয়েছে। তাহলে আমি যদি এখানে একটা মাইনাস স্থাপন করে দিই তার সাথে মিলিয়ে, তাহলে বোঝাবে এই বলটাকে যেটা ঠিক বড় এন এর দিকে ক্রিয়া করছে। এখন আমি এ থেকে বি তে, এ বিন্দু হতে বি বিন্দুতে নিতে কৃত কাজ যদি বের করি তাহলে কি হবে? সুতরাং এ হতে বি তে নিতে কৃত কাজ, আমরা জানি কৃত কাজের একটাই সমীকরণ আমরা জানি, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এফ এস কস থিটা। এফ এস কস, আমি এখানে লিখে ফেললাম এফ এস কস থিটা। এখানে এফ তো আমরা দেখতে পাচ্ছি, কোন এফটা হবে? দেখো লক্ষ্য করো, এখানে এফটা হচ্ছে, এই এফটা কিন্তু আকর্ষণ করবে, অর্থাৎ বড় এর দিকে ছোট এমটাকে নিয়ে আসবে। তাহলে আমি যদি উল্টো দিকে নিতে চাই, এ থেকে বি এর দিকে, আমাকে এই বলের সমান কিন্তু বিপরীত একটা বল প্রয়োগ করতে হবে, যেটা মানে আমি বুঝাচ্ছি এফ প্রাইম কে মাইন্ডে। তাহলে আমি লিখলাম এফ প্রাইম, যে বলটা দিয়ে আমি কাজ করব। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এস মানে হচ্ছে ডি আর। কিন্তু তোমরা কি আমাকে কেউ বলতে পারো এই থিটার মান কত হবে? এই থিটার মানটা কত হবে সেটা কি তোমরা আমাকে কেউ বলতে পারো? আমি অনেক জায়গায় দেখেছি যেখানে এই জিনিসটা আলোচনা করেছি, সেখানে আমার প্রায় 60 থেকে 70% স্টুডেন্ট বলে স্যার এখানে থিটা হচ্ছে 180 ডিগ্রি। তারা একটা কথা ভুলে যায়, তারা এই থিটা মান নির্ণয় করার ক্ষেত্রে এই এফ এর সাথে ডি আর অর্থাৎ সরণের মধ্যে কম্পেয়ার করে, কিন্তু আসলে কি বাস্তবিক পক্ষে তাই? আসলে ব্যাপার হচ্ছে এই এফ প্রাইম এবং ডি আর এর মধ্যবর্তী ব্যাপার, অর্থাৎ বল হচ্ছে এফ প্রাইম, সরণ হচ্ছে ডি আর। তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোনো কি কোণ আছে, এবং সেই কোণের মান কত? সেটা হচ্ছে অবশ্যই cos 0 ডিগ্রি। এই জিনিসটাই ভুল করে সব স্টুডেন্টরা। তাহলে আমি যদি এখন cos 0 মান আমরা জানি 1, f প্রাইমের মান হচ্ছে g mm বাই r স্কয়ার ইনটু dr। এটা হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র দূরত্ব d r সরাতে কৃত কাজ। আমরা বলেছি এই জিনিসটা বের করার পর আমরা এই r থেকে ইনফিনিটি মানে অসীমে নিয়ে যাব। তাহলে অসীমে নিয়ে যাওয়ার জন্য যে কৃত কাজ পাবো আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে, এটাই হচ্ছে আমাদের নির্ণয় রাশি। তাহলে আমরা এখন দেখার চেষ্টা করি। সুতরাং মোট কৃত কাজ W সমান, W মানে হচ্ছে আমরা কিভাবে করব W টা, এই dW কে আমরা ইন্টিগ্রেশন করব 0 টু r এর মধ্যে, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এখন এই dW ইন্টিগ্রেশন করতে গেলে আমরা জানি, আমরা যদি মানগুলো বসিয়ে দিই 0 টু r টু ইনফিনিটি, আমি লিমিটটা বুক করেছি r টু ইনফিনিটি, তো dW হচ্ছে এখানে gmm বাই r স্কয়ার ইনটু dr r টু ইনফিনিটি। এই তো এখন তো তোমাদের পালা, তোমরা যারা ইন্টিগ্রেশন শিখে এসেছো তাদের জন্য এটা খুবই সহজ। এখন সেই সহজ পলিসিটা আমরা এখন করার চেষ্টা করব। আমি মুছে ফেললাম এই জিনিসটা, আমাদের এখন আর প্রয়োজন নেই। প্রাথমিক আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমাদের জন্য প্রয়োজন ছিল। তাহলে ডাব্লিউ সমান আমরা দেখতে পাচ্ছি, যদি ইন্টিগ্রেশন করা হয় জি এম এম কে বাইরে নিয়ে আসবো, বাইরে নিয়ে গিয়ে আর টু দ্য পাওয়ার মাইনাস 2dr হবে, এটা r টু ইনফিনিটি। আমরা এখন যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো একটা মাইনাস আসবে এবং 1/r আসবে, এবং এখানে
লিমিট হচ্ছে আর টু ইনফিনিটি। আমরা যদি মান বসিয়ে দিই তাহলে দাঁড়াবে 1/ইনফিনিটি মাইনাস 1/r। তোমরা জানো 1/ইনফিনিটি মানে হচ্ছে 0, কারণ আমরা জানি 1/1 লাখ মানে কি 0.000 সামথিং, 1/1 কোটি মানে আরো ছোট, তো 1/ইনফিনিটি মানে 0 হবে না। তাহলে এটা যদি 0 হয়ে যায়, মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, আমরা সমীকরণ পাই gmm/r। এই সমীকরণটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, এই সমীকরণটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। আমি এই সমীকরণটা নিয়ে কিছুক্ষণ পর আবার একটু আলোচনা করব। তাহলে এই যে আমরা কৃত কাজ করলাম, পৃথিবীর পৃষ্ঠপথে একটা বস্তু কি করলাম, আর থেকে ইনফিনিটি দূরে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে কৃত কাজ, সেই কৃত কাজ বা শক্তিটা আরেকটা শক্তিতে রূপান্তর হবে। এখানে শক্তি রূপান্তরের সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে, অর্থাৎ এই যান্ত্রিক শক্তিটা এখন গতিশক্তিতে রূপান্তর হবে। তাহলে কার গতিশক্তি, যে বস্তুটা ছুড়ে দিছি সেই বস্তুর গতিশক্তিতে রূপান্তর হবে, মানে ছোট হাতের এম্বরের বস্তুর গতিশক্তি সমান কৃত কাজ। তাহলে আমরা এখানে লিখব গতিশক্তি সমান কৃত কাজের কথা যদি আমরা লিখি, এখানে গতিশক্তি সমান বা কৃত কাজ সমান গতিশক্তি, ওকে। এখন আমরা যদি সমীকরণগুলো বসিয়ে দিলে আমরা একটা চমৎকার সমীকরণ পেয়ে যাব। আমরা জানি কৃত কাজ মানে আমরা বের করেছি ইতিমধ্যে g1/r ছিল, আর গতিশক্তি মানে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি হাফ mv স্কয়ার, মানে যে বেগটা প্রাপ্ত হবে এটাকে স্কেপ মুক্তি মানে স্কেপ ইংলিশে, দ্যাটস ওয়াই ভি দ্বারা প্রকাশ করছি। অনেকে ভুল করো, তোমরা এটাকে ভি আর্থ মনে করো, না এটা আর্থ নয়, এটা হচ্ছে ভিই মানে স্কেপ বলা বোঝাচ্ছে। তাহলে এখানে আমাদের তো এমএম করা যাবে, সুতরাং ভিই সমান দাঁড়াচ্ছে হলো √2gm/r। অর্থাৎ তাহলে যে বোঝাচ্ছে কি, এটা যদি আমি যে কোনো গ্রহের ক্ষেত্রে বিবেচনা করি, এটা হচ্ছে তার কি দূরত্ব বস্তু দেখে, এটা ছোট হাতের এম, এটা হলো বড় হাতের এম, আর বোঝাচ্ছে। আর এম তো হচ্ছে ওই গ্রহের ভর, জি তো আমরা সবাই জানি যে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এখন আমি যদি পৃথিবীর ক্ষেত্রে বিবেচনা করি, পৃথিবীর ক্ষেত্রে হলে আমি এই ছোট হাতের আর সমান লিখব PE সমান 2gm বাই বড় হাতের আর লিখব। আমরা জানি পৃথিবীর বিষয়টাকে আমরা বড় হাতের আর দ্বারা প্রকাশ করি, যেহেতু পৃথিবী, তাই এই সমীকরণটাকে আমরা আরেকটু অনুসন্ধানে রূপান্তর করতে পারি। এবার লিখতে পারি 2 × gm/r² লিখতে পারি। আমি নিচে একটা আর বেশি লিখেছি সেজন্য এভাবে লিখলাম। আর আমরা gm/r² মানে তোমরা পড়ে এসেছো 2gr। এখানে জি হচ্ছে যে গ্রহের পৃষ্ঠে আমরা মুক্তি বেগ বের করব সেই গ্রহে অভিকর্ষজ ত্বরণ, আর আর হচ্ছে ওই গ্রহের ব্যাসার্ধ, সেটা হতে পারে পৃথিবীর ক্ষেত্রে হলে আমরা এটাকে বড় হাতের আর বলবো। আর পৃথিবীর ব্যাসার্ধ আমরা জানি 6400 কিলোমিটার, এটা আমাদের মনে রাখতে হবে। এখন দেখো তোমাদের এখানে আমরা দুটো সমীকরণ অলরেডি পেয়েছি, একটা v সমান √2gm/r, আর একটা সমীকরণ পেয়েছি v সমান 2gr। এটা সবসময় পৃথিবীর ক্ষেত্রে দেওয়া থাকবে এমন নয়, অন্য গ্রহ দেওয়া থাকতে পারে। আচ্ছা, আমরা এই পর্যায়ে দেখো আমরা বলেছিলাম এই সমীকরণটা নিয়ে আমরা আরেকটু কথা বলবো। তোমাদের এর আগে যে আমরা কৃতকাজ বের করে দেখিয়েছিলাম, কৃতকাজের আইডিয়াটা তোমাদের একটু মনে রাখতে হবে প্লিজ। আমি তোমাদেরকে আবার বলছি কৃতকাজের আইডিয়াটা কি ছিল, একটু আবার একটু ধারণা দিই। ছিল এবং ধরলাম এটা হচ্ছে গ্রহ, আমরা যে গ্রহের পৃষ্ঠে আমরা মুক্তি বের করবো, ধরলাম এই সেই গ্রহের ব্যাসার্ধ হচ্ছে কি বড় হাতের আর। এখন আমরা যদি একটা বস্তুকে এই আর থেকে এই উচ্চতায় নিয়ে যেতে চাই, তাহলে এক্ষেত্রে সমীকরণগুলো কেমন হবে? যেমন আমরা যদি বলি
আমাদের ডিডব্লিউ সমান ছিল এফ ডি আর এফ প্রাইম ছিল বলেছিলাম। তাহলে আমি যদি টোটাল কাজটা পেতে চাই 0 টু ডাব্লিউ থেকে ইন্টিগ্রেশন করব, আমরা বলেছিলাম ইন্টিগ্রেশনের তোমরা জানো যোগ জীবন দু ধরনের, একটা হচ্ছে কি নির্দিষ্ট যোগ জীবন আর একটা হচ্ছে কি অনির্দিষ্ট যোগ জীবন। নির্দিষ্ট যোগ জীবনে অবশ্যই সীমা থাকতে হয়, অর্থাৎ আমরা কোথায় থেকে কাজটা শুরু করেছি আর কোথায় যায় শেষ করব। তাহলে দেখো তোমাদের এখন এখানে আমি যদি লিমিট লিখি, এই ক্ষেত্রে আমরা কাজটা শুরু করেছি পৃথিবীর ব্যাসার্ধ আর হতে বা ওই গ্রহের ব্যাসার্ধ আর হতে, এবং আমরা যা শেষ করবো আর প্লাস এইচ এ। তাহলে আমি যদি এভাবে দেখি আর টু আর প্লাস এইচ, এই হলো আমার ইন্টিগ্রেশনের সীমা। এই সীমাটা বারবার চেঞ্জ হতে পারে। আমি এখানে আর লিখেছি, আর এরপরে আর থেকে আর প্লাস এইচ এ গেলাম, আমি বলতে পারি আর থেকে 2 আর যাব দ্বিগুণ আরে, তাহলে কি হবে? তাহলে আমরা যদি এখানে একটু বসাই সমীকরণগুলো লিখি তো আর ইন্টু আর প্লাস এইচ, আমরা জানো এখানে জি এম এম বাই আর স্কোয়ার ইন্টু ডি আর ছিল, এটাকে ইন্টিগ্রেশন করলে আমাদের সর্বশেষ যা দাঁড়ায় জি এম এম ছিল এভাবে, এটা মাইনাস চিহ্ন আসে, সেই মাইনাস চিহ্ন আবার এখানে আমরা পাই 1 বাই আর পাবো, 1 বাই আর পাওয়ার উপরে লিমিট ছিল আর বাই আর প্লাস 8, আমরা এটাকে যদি এভাবে লিখি জি এম এম ইন্টু 1 বাই আর প্লাস 8 মাইনাস 1 বাই আর। তোমরা জানো এখানে 1 বাই আর প্লাস 8 এর মান ছোট হবে, আমি যে এখানে মাইনাস চিহ্ন কমন নিয়ে ফেলি তাহলে সমীকরণটা এভাবে দাঁড়াবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল জি এম এম ইন্টু 1 বাই আর মাইনাস 1 বাই আর প্লাস 8। এই সমীকরণটা মনে রাখলে আমরা এই ধরনের যে প্রবলেমগুলো, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ হতে আর থেকে 2 আর দূরত্বে নিয়ে যে কৃত কাজের সমীকরণগুলো আমরা খুব সহজে বের করতে পারি। আশা করি তোমরা মুক্তি লেগে সমীকরণটা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ।